প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের জন্য পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসবেই। তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই ভিডিওটি তোমার কাছে ব্রহ্মাস্ত্র। কেননা আজকের ভিডিওতে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের 6 মার্কের এবং 4 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কেননা ইউটিউবে এই প্রথম আমি তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের সব থেকে নিখুঁত অর্থাৎ সায়েন্টিফিক সাজেশন নিয়ে আলোচনা করব। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, আলোচিত প্রশ্ন থেকে তোমরা 100% কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। এইচএস ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সাজেশন 2026 ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক, মৌলিক ধারণা এবং রাজনৈতিক নীতি। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 6 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক তত্ত্বের আলোচনায় বাস্তববাদী তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি 2026 সালে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে: বাস্তববাদী সংজ্ঞা দাও, বাস্তববাদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশ্ন নম্বর 2, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, মার্ক্সবাদ এর মূল নীতিগুলি আলোচনা করো এবং এই তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নটি এভাবে আসতে পারে: মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি 2026 সাল উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 5, নয়া বাস্তববাদ কি? এই তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, বাস্তববাদ সম্পর্কে মর্গেনথাউয়ের বিশ্লেষণ আলোচনা করো। কোশ্চেন নম্বর 7, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, একটি স্বতন্ত্র পাঠ্য হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ কিভাবে হয়েছে তা আলোচনা করো। অথবা আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি বিশ্লেষণ করো। প্রথম অধ্যায় থেকে এই 8টি প্রশ্নের মধ্যে একটি 6 মার্কের প্রশ্ন তোমরা 100% কমন পাবেই। তাই এখনো তোমাদের পরীক্ষার 2 মাস বাকি রয়েছে। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নাও। ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় অধ্যায় প্রধান আঞ্চলিক সংস্থা সমূহ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন আসবে। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 4 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, বিমস্টেক কেন গঠিত হয়েছিল এবং এর সাফল্য উল্লেখ করো। এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দ্বিতীয় প্রশ্ন, প্রধান আঞ্চলিক সংস্থা হিসাবে ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইইউ এর তাৎপর্য মূল্যায়ন করো। যে প্রশ্নগুলির পাশে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলি মোস্ট ইম্পর্টেন্স। কোশ্চেন নম্বর 3, আসিয়ান একটি সফল সংস্থা হিসাবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টে কারণ উল্লেখ করো। অথবা আঞ্চলিক সংস্থা হিসাবে আসিয়ানের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন, সার্ক কি একটি সফল সংস্থা? মূল্যায়ন করো। অথবা দক্ষিণ এশিয়ার অগ্রগতিতে সার্কের ভূমিকা মূল্যায়ন করো। পঞ্চম প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের উদ্ভবের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত ও সার্কের সম্পর্ক বিশ্লেষণ করো। অথবা সার্ক সংগঠনে ভারতের ভূমিকা উল্লেখ করো। নেক্সট ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায় বিশ্বায়ন। এই অধ্যায় থেকে একটি 6 মার্কের প্রশ্ন থাকবে, কোনো 2 মার্কের প্রশ্ন থাকবে না। প্রথম প্রশ্ন, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে পর্যালোচনা করো। এই প্রশ্নটিও
খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 2, বিশ্বায়ন প্রক্রিয়া উদ্ভবের কারণ উল্লেখ করো অথবা বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 3, বর্তমান বিশ্বে বিশ্বায়নের প্রভাব পর্যালোচনা করো। চতুর্থ প্রশ্ন, নয়া বিশ্ব ব্যবস্থা বলতে কি বোঝো? বিশ্বায়ন কিভাবে বিশ্ব ব্যবস্থাকে গড়ে তুলতে চাই। নেক্সট কোশ্চেন, বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, বিশ্বায়নের রাজনৈতিক পরিণতি সমূহ আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 7, ভারতের অর্থনীতির উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। মাত্র 60টি প্রশ্ন দিয়েছি, এই 60টি প্রশ্ন থেকেই একটি 6 মার্কের প্রশ্ন 100% কমন পাবেই। তাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমাকে রেডি করতেই হবে। নেক্সট ইউনিট 4, ভারত সরকার এবং সমসাময়িক রাজনীতি। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 6 মার্কের প্রশ্ন থাকবে। ইউনিট 4-এ তোমাদের 3টে অধ্যায় রয়েছে, অর্থাৎ ইউনিট 4.1 ভারতের শাসন বিভাগ। এই অংশের অন্তর্গত প্রশ্নগুলি হলো ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এছাড়া আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ পিডিএফ নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। সম্পূর্ণ সাজেশনটির উত্তর নিতে চাইলে আমাকে 65 টাকা পেমেন্ট করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ ও মর্যাদা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শাসন বিভাগের স্থায়ী অংশ আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং আমলাতন্ত্রের প্রধান কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদ ও মর্যাদা ব্যাখ্যা করো। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ সব থেকে বাছাই করা প্রশ্ন দিয়েছি, তাই প্রতিটি প্রশ্ন তোমাকে মুখস্থ করতেই হবে। ইউনিট 4.2 অর্থাৎ ভারতের আইনসভা। প্রথম প্রশ্ন, পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলো আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পার্লামেন্ট কিভাবে গঠিত হয়? এটি কি ব্রিটিশ পার্লামেন্টের মতো অপ্রতিহত ক্ষমতার অধিকারী? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। তৃতীয় প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ অথবা স্পিকারের গুরুত্বপূর্ণ ক্ষমতা বা কার্যাবলীগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, রাজ্যসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। অথবা প্রশ্নটি এভাবেও আসতে পারে, ভারতের সংসদের রাজ্যসভা ও লোকসভার পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 6, ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। অথবা অর্থ বিল কি? ভারতের পার্লামেন্টে অর্থ বিল কিভাবে পাশ করা হয়? নেক্সট ইউনিট 4.3 অর্থাৎ ভারতের বিচার বিভাগ। প্রথম প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্স। দ্বিতীয় কোশ্চেন, নাগরিকদের মৌলিক অধিকার সমূহের সংরক্ষণকারী ও সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে ভারতের সুপ্রিম কোর্টের ভূমিকা বিশ্লেষণ করো। তৃতীয় কোশ্চেন, ভারতের বিচার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ক্রেতা আদালত কাকে বলে? ক্রেতা আদালতের উদ্দেশ্য কি এবং এর গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম প্রশ্ন, জনস্বার্থ মামলা ভারতীয় বিচার ব্যবস্থাকে কিভাবে পরিবর্তন করেছে? নেক্সট ইউনিট 5, ভারতের সমকালীন নাগরিক সমাজের আন্দোলন। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, নাগরিক সমাজ বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 3, চিপকো আন্দোলন কি? এই আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, তথ্য জানার অধিকার বলতে কি বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। অথবা
ভারতের তথ্য জানার অধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ইউনিট 6 অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের লাস্ট অধ্যায় সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, এই অধ্যায় থেকেও একটি 2 মার্কের এবং একটি 4 মার্কের প্রশ্ন আসবে। আর আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তরের পিডিএফ ফাইল নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো। মাত্র 65 টাকা পেমেন্ট করলে সম্পূর্ণ সাজেশনটির উত্তর তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, 73তম সংশোধনী আইনে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কোন পরিবর্তন এনেছিল? অথবা 73তম সংবিধান সংশোধন আইনের 4টে বৈশিষ্ট্য লেখো। কোশ্চেন নম্বর 2, 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে তা আলোচনা করো। কোশ্চেন নম্বর 3, গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি বা পৌরসভাগুলির ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। অথবা পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার বিবরণ দাও। নেক্সট কোশ্চেন নম্বর 5, কলকাতার পৌর নিগমের গঠন আলোচনা করো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, আসানসোল ও শিলিগুড়ি কর্পোরেশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমাকে পড়তে হবে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে এই প্রশ্নগুলি তোমাকে রেডি করতেই হবে। এই প্রশ্নগুলি থেকেই তোমরা 100% কমন পাবে। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। যেহেতু এখনো তোমাদের পরীক্ষার প্রায় 2 মাস সময় রয়েছে, তাই তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলির উপরেই জোর দাও, কেননা এই প্রশ্নগুলি তোমাদের আসতে চলেছে। আর আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমাদের কোচিংয়ে স্যার করিয়েছে তা আমাকে কমেন্টে জানাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরূপ সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।